দেখেন সারফেস ডেনসিটি অফ চার্জ, আধানের তলমাত্রিক ঘনত্ব, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন দেওয়া হয়, কারণ এই চ্যাপ্টার থেকে এইচএসে 2 নাম্বার থাকে, তার মধ্যে এখান থেকে একটা টপিক মানে কোশ্চেনটা সিলেক্ট করা হয়। তাহলে আধানের তলমাত্রিক, তল বলতে কী বোঝানো হয়, এটা এক্স আর ওয়াই দুটো প্লেন, মানে হচ্ছে কি তল কথাটা হচ্ছে 2D সাথে, তল হচ্ছে 2D, ইউনিট কথা হচ্ছে সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার। একটা তল বলতে তার ক্ষেত্রফলটাকে বোঝাচ্ছি। তাহলে এই তলের মধ্যে প্রতি একক ধরনের ক্ষেত্রফল কত আছে, যা আছে ধরনা হচ্ছে কি, আমি ধরলাম 500 সেমি স্কোয়ার ধরলাম, তাহলে প্রত্যেক সেমিতে কত আধান আছে সেটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, প্রতি সেন্টিমিটারে কতটা আধান আছে সেটাই হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, এবার এমনও তো হতে পারে যে এখানকার আধান সব জায়গায় সমান নয়, এই বোর্ডটা হচ্ছে কি বিভিন্ন মেটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে কি সব জায়গায় সমান নয়, এর ক্ষেত্রফল হচ্ছে কত, তাহলে ধরুন মোট আছে কত 500 ইএসইউ আছে, এর ক্ষেত্রফল হচ্ছে কত 1000 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, এর ক্ষেত্রফল হচ্ছে 1000 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তলমাত্রিক ঘনত্ব বলতে কী বোঝানো হয়, একক ক্ষেত্রফলে, যদি আমি এই সংজ্ঞাটা এভাবে ইউজ করি, একক ক্ষেত্রফল তার মানে কত, এত সেমি স্কোয়ার আছে কত 500 ইএসইউ, তাহলে 1 সেন্টিমিটার কত হচ্ছে 500 ডিভাইডেড বাই 1000 সমান হচ্ছে কত 0.5 ইএসইউ পার সেমি স্কোয়ার। তাহলে প্রত্যেক সেমি স্কোয়ারে এত ইএসইউ পার সেমি স্কোয়ার আধান আছে, এটা বোঝায়। কিন্তু এমন যদি হয় যে আধান সব জায়গায় সমান না হয়, তাহলে আমি সংজ্ঞাটা এইভাবে বলতে পারি না। ঠিক আছে, তখন বলবো কি, কোনো বিন্দু ধরুন আমি যখন যদি আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করি, তখন আর এরকম করে গোটাটাকে বের করে 100 সেন্টিমিটার স্কোয়ার বলতে পারবো না। আমি যদি বের করি কি এই পয়েন্টটার এখানকার তলমাত্রিক ঘনত্ব, তাহলে এখানে কি করব, একক সেন্টিমিটারে একটা ক্ষেত্র কল্পনা করব, বা এইটুকু ক্ষেত্র কল্পনা করে সেখান থেকে মাপবো, এটা আর ইউজ করা যাবে না, কারণ এখানে 0.5 আছে, এখানে 0.6 হতে পারে, 0.8 হতে পারে, 0.9 হতে পারে। কেন বলছি আরও পরে একটু বুঝতে পারবে। তাহলে তলমাত্রিক ঘনত্ব বলতে কি বোঝানো হয়, যে কোনো পরিবাহীর কোনো একটা বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে, যে পরিমাণ আধান থাকে, আমি সংজ্ঞাটা লিখে নিচ্ছি ভিডিওটা পজ করে। ঠিক আছে, পরিবাহী পৃষ্ঠে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে ওই বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব বলা হয়। সাধারণত একে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এবং হচ্ছে কত কিউ বাই এ, আধান আপন ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ইউনিট কত হবে, এটা হতে হবে কি সেন্টিমিটার পার ইএসইউ, ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার, আধান হচ্ছে ইএসইউ পার সেমি স্কোয়ার, এটা হচ্ছে কিসে সিজিএস, বা হবে কি কুলম্ব পার মিটার স্কোয়ার। কিন্তু অনেক ক্ষেত্রে অঙ্কেতে এরকমও দেওয়া থাকে যে কুলম্ব পার সি পার মিটার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এক্ষেত্রে ঘাবড়াবে না, কারণ পরিবাহীর মোট ধরো এই তলটার মোট ক্ষেত্রফল হচ্ছে কত 500 সেমি স্কোয়ার বলেছি। ঠিক আছে, 500 সেমি স্কোয়ার, তাহলে আমি বলতেই পারি যে এর 1 সেমি স্কোয়ার আধান আছে কত 2 কুলম্ব, 1 সেমি স্কোয়ারে 2 কুলম্ব আধান বলতেই পারি। তাহলে মোট আধান কত হবে, তাহলে 500 সেমি স্কোয়ার ইন্টু 2 কুলম্ব পার ধরো সেমি স্কোয়ার, তাহলে 500 ইন্টু 2 কত হবে 1000 কুলম্ব আধান আছে। তাহলে আমি এটাকে আমি 1 সেমি স্কোয়ার দিয়েও প্রকাশ করতে পারি, যেহেতু এই দুটো ইউনিট হচ্ছে কি সেপারেটলি আছে, সেহেতু এটা লেখা যেতে পারে, কোনো অসুবিধা নয়, অঙ্কের ক্ষেত্রে ইউজ আছে। কিন্তু যখন যদি দুটো মিলে যদি একটা হতো, সেক্ষেত্রে এটা ইউজ করা যেত না। যেমন হচ্ছে কি নিউটন মিটার, এটা হচ্ছে কি কার্য জুল হয়, এখানে কত নিউটন সেন্টিমিটার করে আমি জুল লিখতে পারতাম না। ঠিক আছে, তাহলে কোনো জায়গায় যদি কুলম্ব পার সেমি স্কোয়ার বা ইএসইউ পার মিটার স্কোয়ার থাকে, তাহলে ঘাবড়ে যাবে না। তো ডাইমেনশন কত হবে, ডাইমেনশন দেখো, এখানে কিউ এর মাত্রা কি আই টি, এর মাত্রা কি এল স্কোয়ার, তাহলে কত হবে আই টি এল টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এর মাত্রা। ঠিক আছে, এরপরে আধানের তলমাত্রিক ঘনত্ব কার কার উপর নির্ভর করে,
এটা হচ্ছে কি, যদি পরিবাহীটি কি হয়, সুষম গোলক হয়, তাহলে সেক্ষেত্রে একরকম হবে। যদি সুষম গোলক না হয়ে যদি অন্য কিছু হয়, তো সেক্ষেত্রে অন্যরকম হবে। অর্থাৎ কি, পরিবাহীর প্রকৃতি ওপর নির্ভর করবে। কেমনভাবে নির্ভর করবে? যদি গলীয় পরিবাহী নাও, তাহলে গলীয় পরিবাহীর সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব সমান। আধানের তলমাত্রিক ঘনত্ব সমান। কেমন ধরনের? এটা হচ্ছে একটা গলীয় পরিবাহী। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি, সবটাই মানে সুষম আকৃতির। তাহলে আধান কী হয়, পরস্পরের মধ্যে বিকর্ষণ করে দূরের দিকে সরে যায়। তাই দূরের দিকে সরে গেলে কী হবে, সবাই যেহেতু সুষম, সেহেতু সব কী হবে, সুষমভাবেই অবস্থান করবে। অর্থাৎ কি, যদি আধানের তলমাত্রিক ঘনত্বের রেখাটা নিই, তাহলে এটা হবে কি, দেখবে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে কি, এরকম সুষম হবে। মানে এটাকে বোঝানো হচ্ছে কী হবে, সব জায়গাতে সমান। যদি হঠাৎ বক্রতা বেশি পায়, দেখি যে জায়গাতে যেসব পরিবাহীর বক্রতা বেশি, সেই বক্রতা বেশি জায়গাতে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি। যেমন হচ্ছে কি, এটা কি চারকোনা পরিবাহী নিয়েছ, বা এরকম পরিবাহী নিয়েছ, বা ত্রিভুজ আকৃতি নিয়েছ। তাহলে কি সংজ্ঞাতে বলা আছে যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে, এই পয়েন্টগুলো হচ্ছে কি, ক্ষেত্রফলটা অনেক কম, কিউর মানটা কী হচ্ছে, সব বিকর্ষণ করে গেছে। তাহলে এইদিকে সরিয়েছে, এদিক থেকে বিকর্ষণ করে এদিকে এসছে, এদিক থেকে বিকর্ষণ করে এদিকে এসছে। তাহলে এখানে কি বেশি পরিমাণ জড়ো হয়েছে, এদিকে বিকর্ষণ করে এদিকে এসছে অনেকগুলো, এদিকেও বিকর্ষণ করে এদিকে এসছে। ঠিক কোনগুলোতে আধানের পরিমাণটা একটু বেশি আছে, তাহলে আধানের পরিমাণ যাই থাক না কেন, এখানে ক্ষেত্রফলটা কি এই জায়গাতে খুবই কম। তাহলে ক্ষেত্রফলের মান যদি কম হয়ে যায়, তাহলে আলটিমেটলি মানটা কত হবে, বেড়ে যাবে। কেমন ধরে নাও, এটা দেওয়া আছে কত, 5/2, 5/1, 5/0.5, 5/1। দেখো এই মানগুলো যত কমছে নিচে হরের মানটা, এটা মান কত 2.5, এটা মান কত 5, এটা মান কত 10, এটা মান কত 50। তাহলে নিচের মান যত কমছে তত হচ্ছে কি আলটিমেট সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তাহলে সিগমার মানটা কীভাবে বেড়ে যাবে, তাহলে এইগুলোতে হচ্ছে কি আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি। তাহলে এটা যদি এরকম করে হয়, এগুলো কেমন হবে, এটা এরকম করে প্রকাশ করব। এটা কন্টিনিউয়াস লাইন টেনে দিচ্ছি, একটাই টানলাম, বাকিগুলো সব ডটেড লাইন টানছি। তার মানে কি, এগুলো কী হবে, এই পয়েন্টগুলোতে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি। ঠিক এখানে কি হবে, এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব সব সুষম হবে, কিন্তু এই জায়গাতে কি হবে, এরকম করে দিলাম বেশি, এখানে আধানের তলমাত্রিক ঘনত্বের দিকে বেশি। ঠিক এখানে হচ্ছে কি একই রকম কেস হবে। ঠিক আছে, তা যে জায়গাতে বক্রতা বেশি, হঠাৎ বক্রতা বেশি, সেই জায়গাতে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। আরেকটা হচ্ছে কি, যদি অন্য কোনো পরিবাহী বা অপরিবাহী পথের উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রেও কি আধানের তলমাত্রিক ঘনত্ব পরিবর্তন হয়। এটা নোট করে নাও, তারপর দেখাচ্ছি। যদি ধরে নাও এটাতে কি আহিত বস্তু আছে, আহিত বস্তুর চারিপাশে এখানে ধরনের প্লাস আধান আছে, যদি এখানে নেগেটিভ আধান থাকে, কোনো একটা পরিবাহী থাকে,
কোনো একটা পরিবাহী ধরে নেওয়া আছে, তাহলে পরিবাহী থাকলে কী হবে, এটা আবেশ সৃষ্টি হবে, এখানে নেগেটিভ হবে। তাহলে যদি নেগেটিভ হয় তাহলে এরা পরস্পর কী করবে, বিকর্ষণ করবে। আর বিকর্ষণ যদি করে, আকর্ষণ করবে, তাহলে আকর্ষণ যদি করে তাহলে কী হবে, এই আধানগুলো সব কী হবে, এইদিকে চলে আসবে। তাহলে এদিকে কী হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব বেড়ে যাবে। তাহলে এখানে কী হলো, যদি পরিবাহী বা অপরিবাহী থাকে তাহলে এখানে আবেশ সৃষ্টি যদি হয়, তাহলে আবেশ সৃষ্টি হলে কী হবে, এই পৃষ্ঠে কী হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব বৃদ্ধি হবে, আর এদিকে কী হবে, হ্রাস পাবে। ঠিক আছে, এরপর হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব দিয়ে অঙ্ক দেয়। ধরে নাও একটা ছোটো গোলক থেকে বড় গোলক হলো, এটা কী হলো, এটা লিখে রাখছি যে একটি বড় গোলক, তার ব্যাসার্ধ হচ্ছে আর, থেকে এন সংখ্যক ছোট গোলক তৈরি হলো, এন সংখ্যক ছোট গোলকে পরিণত হলো। বলতে কেমন, একটা বড় পরিবাহী আছে, ঠিক আছে, এর ব্যাসার্ধ হচ্ছে কত, আর, এগুলো কী হলো, ছোট ছোট অনেকগুলো গোলকে পরিণত হলো, কতগুলো, এন সংখ্যক। এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ স্মল আর। তাহলে এই বড় গোলক থেকে যখন ছোট গোলক হলো তখন একটা জিনিস কি থাকবে, এই আর এবং এই আর এর মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এটা হচ্ছে বড়, এটা ছোট। আমি বের করবো কি আলটিমেট তলমাত্রিক ঘনত্ব, তার অনুপাত। তাহলে এখানে কি বললাম, বড় গোলক আর ছোট গোলকের মধ্যে একটা ব্যাসার্ধের সম্পর্ক আছে। দেখো এটা ভেঙেই তো এটা হয়েছে, তাহলে এর আয়তন সমান এর আয়তন, তাহলে বড় গোলকের আয়তন সমান ছোট গোলকের আয়তন, ছোট গোলকের এন সংখ্যক এন ইন্টু ছোট গোলকের আয়তন। ঠিক আছে, তো কত, 4/3 পাই আর কিউ সমান হচ্ছে এন ইন্টু 4/3 পাই আর এস কিউ। তাহলে এখান থেকে সম্পর্ক আসছে কত, আর ইকুয়াল টু এনকে পাওয়ার 1/3 ইন্টু আর। এই সম্পর্কটা আসবে, দেখবে 1 নম্বর সমীকরণ মনে রাখবে। তাহলে এই সমীকরণটা ইউজ করতে পারে কি, যে কোনো একটার ব্যাসার্ধ বলে দিলে অপরটার ব্যাসার্ধ বের করতে পারবো। বড়, এটা হচ্ছে বড় আর মানে হচ্ছে বড়, ছোটো আর মানে হচ্ছে ছোটো। ঠিক আছে, যার ব্যাসার্ধ বলবে আরেকটা ব্যাসার্ধ বের করতে পারবো। এরপর হচ্ছে আধান। তাহলে এর যদি আধান কিউ হয়, এর আধান হচ্ছে কত, আধান হচ্ছে কিউ। তাহলে এর আধান কত হবে, তাহলে এই আধানটাই তো এন সংখ্যক ভাঙবে কি না। তাহলে কি বড় গোলকের আধান যদি কিউ হয়, বড় গোলকের আধান কিউ হলে ছোট গোলকের আধান কত হবে, কিউ বাই এন। তাহলে এর আধান যদি স্মল কিউ ধরি তাহলে লিখতে পারি তো স্মল কিউ ইকুয়াল টু কিউ বাই এন, বা এটা লিখতে পারি কত, কিউ ইকুয়াল টু এন কিউ। তাহলে অঙ্কের সময় দেখবে কোনটা বলেছে, এটা থেকে এটা বলেছে না এটা থেকে এটা বলেছে। যদি এটা থেকে এটা বলে তাহলে কি এর আধান দেওয়া থাকবে, তাহলে বড় গোলকের আধান পাবো কত, এন কিউ। যদি 10টা হয়ে হবে, ধরুন একটা আধান হচ্ছে কি 50 ইউএসইউ, তো 10টা আধান কত হবে, 500 ইউএসইউ। এর যে আধান যদি 40 ইউএসইউ হয়, এটা যদি 8টা ভাগে ভাগ হয় তাহলে কত হবে, 40/8। ঠিক আছে, তাহলে ভাগ করে দেবে। এটা হচ্ছে কি সম্পর্ক, এটা বড় কিউ, এটা হচ্ছে ছোটো কিউ, এদের মধ্যে সম্পর্কটা দেওয়া রইলো। তাহলে এখানে যে 2 নম্বর সম্পর্কটা 2 নম্বর, এই দুটো থেকে কাজে লাগবে। এবার তলমাত্রিক ঘনত্বের অনুপাত। তলমাত্রিক ঘনত্বের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে, তাহলে সিগমা বড় গোলকের কত হবে, বড় সিগমা 1 কত হবে, আধান কত এর, কিউ, তাহলে কিউ বাই
তবে কিউ এর আধান হচ্ছে কত কিউ, আর ক্ষেত্রফল কত হবে এখানে এ বলতে কত আসছে কিউ আপন 4πr²। ছোটোগুলোকে কত হবে ছোট প্রতিটি মানে প্রতিটির তাহলে একটা গোলকের আধান কত হবে তলমাত্রিক ঘনত্ব, তাহলে σ2 কত হবে এর আধান কত কিউ, প্রত্যেকটি আধান হচ্ছে এর হচ্ছে আধান হচ্ছে কিউ, এর আধান হচ্ছে কিউ, এর আধান কিউ, এর আধান কিউ, কিউ প্রত্যেকটা আধান কিউ, তার আধান কত হচ্ছে কিউ বাই 4πr²। এটা হচ্ছে কি ছোটো গোলকের প্রতিটি আধান তলমাত্রিক ঘনত্ব আর একটা বড় গোলকের তলমাত্রিক ঘনত্ব। এবার দেখো এখানে কিউ এর সাথে সম্পর্ক আছে এটা ছোটো কিউ এর, আর এখানে আর এর সাথে ছোটো আর সম্পর্ক আছে, তাহলে এই দুটো সম্পর্ক আমি এখানে বসাতে পারি বা রিভার্স করে এখানে বসাতে পারি, যা করে বসাবো। এবার এখানে লিখে রেখে দিচ্ছি কথা হবে কিউ এন, এটা কথা হবে 4π কথা হবে n⁻⁰ ইন্টু r তার হোল স্কোয়ার। ঠিক আছে, অতএব বড় গোলক ও প্রতিটি ছোট গোলকের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে σ1 σ2 দুটো অনুপাত বের করবে এবং এটা মনে রাখবে। দেখেন সব কেটে যাবে, থাকবে কি থাকবে n⁻⁰ তাহলে বড় গোলকের আধান কত ছোটো গোলকের আধান কত এমসিকিউ করার জন্য কোনো দরকার নাই, কার তো ব্যাসার্ধ দেখার দরকার নাই, খালি কটাতে অনুতে ভেঙেছে এর হচ্ছে কি কতগুলো সংখ্যা ছোটোগুলোকে পরিণত হয়েছে এন সংখ্যক, এই এন সংখ্যাটার উপরে নির্ভরশীল। দেখবে বই উদাহরণ একটা অঙ্ক আছে, দেখবে যদি 27টা বলে দেয় এটা নোট করো, এর অনুপাতটা দেবে এটাই আসবে, দ্রুব বাই করবে এটাই আসবে, দেখবে আমি ক্যালকুলেশন করছি না, এটা নোট করে নাও তাড়াতাড়ি। ধরো না বলে দিল 27টি ছোটো গোলক মিলে একটা বড় হলো, তাই তলমাত্রিক ঘনত্ব অনুপাত কত এমসিকিউ খালি অপশানটা দেখবে সিকোয়েন্সটা কার কোনটা চেয়েছে, বড় ইস্টু ছোটো না ছোটো ইস্টু বড়, σ1টা হচ্ছে বড় σ2টা হচ্ছে ছোটো, তাহলে কথা হবে σ1 σ2 কথা হবে n⁻, যেহেতু এতটি ছোটো মিলে বড় হয়েছে কথা হবে n⁻, মানে কত 27⁻⁰ মানে কথা হবে 3:1। ঠিক আছে, যদি 64টা বলতো, ধরো হচ্ছে কি একটা বড় গোলক ভেঙে 64টা হলো, তাহলে কত হতো সে একই 64⁻⁰ σ1 σ2 কথা হবে 4:1। এবার সিকোয়েন্সটা দেখবে কি চেয়েছে। আর একটা কোশ্চেন দেখো, ধরে নাও একটা গোলক আছে ফাঁপা পরিবাহী ভিতরের পৃষ্ঠে 5 কুলম আধান দেওয়া হলো, ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে ধরো ছোটো আর হচ্ছে কত 2 সেন্টিমিটার আর বড় আর হচ্ছে কত 3 সেন্টিমিটার, তাহলে বাইরের ও ভিতরের পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত, অনুপাত নির্ণয় করো। কত হবে এটা বলো তো, তাহলে দেখো কথা হবে σ আধান কত দিচ্ছে এখানে দেওয়া হচ্ছে ভিতরের পৃষ্ঠে দেওয়া হচ্ছে 5 কুলম, এখানে 5 কুলম দেওয়া হয়েছে 5 কুলম, তাহলে σ কত হবে 0 হবে। কেন হবে বলো তো,
কারণ এখানে আধান দেওয়া আছে 5 কুলম্ব, ভেতরে আধান থাকবে কি? ভিতরে পৃষ্ঠে আধান থাকবে না, তাহলে এখানে আধান দিলেও কি হবে না? থাকবে না। তাহলে আধান কি হবে না? ভিতরের পৃষ্ঠে থাকবে না, আধান ভিতরের পৃষ্ঠে থাকে না, তাই সিগমা ইন ইকুয়াল টু কত হবে? 0/4π.02 স্কোয়ার সমান হচ্ছে কত? 0। আর সিগমা আউট কত হবে? আউট কত হবে? 5/4π ইন্টু 0.03 তার হোল স্কোয়ার, সেন্টিমিটারটাকে মিটার করে নিলাম। ক্যালকুলেশন করে যা আসবে কত করবে? কুলম্ব পার মিটার স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? নোট করে নাও। এরপর দেখো ডিসচার্জিং অ্যাকশন অফ এ পয়েন্ট, সূচিমুখের ক্ষরণ ক্রিয়া আর সূচিমুখের সেচন ক্রিয়া। দুটো জিনিস জেনে রাখবে একটুকু। সূচিমুখ বলতে কি, দেখবে যে পরিবাহীগুলো ইউজ করেছিলাম না চারকোনার মতো, যেখানে বলেছিলাম কি এই কোণগুলোতে কি হয়, ক্ষেত্রফল কম থাকার জন্যে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হয়। তাহলে কোনো পরিবাহী যদি এরকম আকৃতির হয়, কোনো পরিবাহী যদি এরকম আকৃতির হয়, তাহলে এখানে কি হবে? এই পয়েন্টে কী হবে? আধানের তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব বেশি। তার মানে কি এখানে কি আছে? প্রচুর পরিমাণে কি আছে? ধরুন ধনাত্মক চার্জ আছে, তাহলে এখানে কী হবে? চার্জের ঘনত্বটা বেশি, মানে খুব বেশি সংখ্যক আধান আছে। এরপর কি হয়, যদি এখানে খুব বেশি পরিমাণ আধান থাকে, তাহলে বায়ুতে কী থাকে? আমাদের অনেক ধূলিকণা থাকে। সেই ধূলিকণাগুলো কী হবে? যদি এখানে আসে, এর সংস্পর্শে আসে, একটা ধূলিকণা, একটা ধূলিকণা এর সংস্পর্শে এলো, ধূলিকণা যখনই সংস্পর্শে আসবে তখন ধূলিকণাটাও কী হবে? পজিটিভ আধানে আহিত হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে কী করবে? এই ধূলিকণাটা কী ছিল? পজিটিভ আধানে আহিত হলো, আর এই পজিটিভকে পরস্পরকে বিকর্ষণ করবে, নিয়ে দূরের দিকে সরিয়ে দেবে। ঠিক আছে? আর যদি এরকম করে সরিয়ে দেয়, তাহলে এ যখন যাচ্ছে তখন কি করে? আধানকে নিয়ে চলে যায়। আধানকে নিয়ে চলে যায় মানে কি? এর আধানের মানটা কমে যায়। তাহলে সূচিমুখে যদি আধানের পরিমাণ বেশি থাকে, তাহলে বায়ুতে কি হয়? যে ধূলিকণাগুলি থাকে সেই সূচিমুখের সংস্পর্শে এলে সম আধানে আহিত হয় এবং বিকর্ষিত হয়ে দূরের দিকে চলে যায়। তাহলে বায়ুর ধূলিকণা কি হয়? বায়ুর ধূলিকণা সূচিমুখের সংস্পর্শে এসে সম আধানে আহিত হয়ে বিকর্ষিত হয়। এর ফলে সূচিমুখের আধান কম হয়। এই ঘটনাটাকে বলা হয় কি? সূচিমুখের ক্ষরণ ক্রিয়া। তাহলে বায়ুর সাথে ধূলিকণা আছে, তাহলে এটা যদি গতিশীল হয় তাহলে সেখান থেকে বায়ু প্রবাহ সৃষ্টি হবে কি না? সৃষ্টি হবে তো। তাহলে এখানে কি হচ্ছে? যে এই সূচিমুখে কী হলো? অসংখ্য আধান আছে, খুব বেশি পরিমাণ আধান আছে। আধান থাকার জন্য কি হচ্ছে? বায়ুতে ধূলিকণাগুলো আসছে, সব এসে কী হচ্ছে? পরস্পর বিকর্ষিত হচ্ছে। তাহলে এখানকার যে বায়ুটা এলো সেটা কী হলো? পরস্পর বিকর্ষিত হয়ে চলে গেল। তাহলে এখানটা কী হলো? ভ্যাকেন্ট হলো, মানে খালি জায়গা হলো। তো অন্য জায়গা থেকে বায়ু কি আসবে? এখানে পূরণ করার জন্য ছুটে আসবে, আসবে কি না? তাহলে এই ক্ষরণ ক্রিয়ার মানটা যদি খুব বেশি হয়, অর্থাৎ কি প্রচুর পরিমাণ আধান থাকছে আর ধূলিকণা আসছে সঙ্গে সঙ্গে খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, তা সেক্ষেত্রে কী হবে? একটা বায়ু প্রবাহের সৃষ্টি হবে। ঠিক আছে? এটাকে বলা হয় কি? সূচিমুখের সেচন ক্রিয়া। ঠিক আছে? আর যে বায়ু প্রবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় কি? তড়িৎ বার্তা। ঠিক আছে? তাহলে আহিত পরিবাহীর সূচিমুখের কাছে অতিরিক্ত মাত্রায় সেচন ক্রিয়া। সেচন ক্রিয়া কোনটায়? ধূলিকণা আসছে, এসে হচ্ছে কি দূরে সরে যাচ্ছে বিকর্ষিত হয়ে। তাহলে এটা যদি খুব বেশি বিকর্ষিত হয় তাহলে কী হবে? এখানকার বায়ুটা ভ্যাকেন্ট হবে এবং এখান থেকে অন্য বায়ু ছুটে আসবে পূরণ করার জন্যে। যত বেশি দ্রুত ছড়াবে তত বেশি জোরে বায়ু আসবে। এটাকে বলবো কি আমরা? ইলেকট্রিক ওয়াইন্ড। এই বায়ু প্রবাহটাকে বলবো ইলেকট্রিক ওয়াইন্ড বা তড়িৎ বাতা। ঠিক আছে? এটা মুখস্থ রাখবে, এই সংজ্ঞাটা মাঝে মাঝে দেওয়া হয়।
দেখো এখানে কি হচ্ছে, একটা গোলকের আধান ঘনত্ব বলে দিয়েছে রো ইকুয়াল টু রো নট বাই এ আর, আর লেস দেন এ। এখানে এ বলতে কি হচ্ছে, এই গোলকটার ব্যাসার্ধ বোঝাচ্ছে। আরটা বলছে জিরো, আর গ্রেটার দেন এ। তার মানে হচ্ছে কি, এটা গোলক আছে, এটাকে দিলাম, এটার ব্যাসার্ধ হচ্ছে কত, এ। তাহলে ভিতরে হচ্ছে তলমাত্রিক ঘনত্ব কত, এটা। আর যখনই বাইরে চলে যাচ্ছি তখন হচ্ছে কত, জিরো হয়ে যাচ্ছে। তাহলে গোলকের আধান কত। আরটা বলা যে কি, একটা তার আছে, সেই তারের তলমাত্রিক রৈখিক ঘনত্ব বলে দিয়েছে এত। তাহলে এখানে আধান কত হবে। তো প্রথম ক্ষেত্রে দেখো আমরা জানি কি, সিগমা ইকুয়াল টু কিউ আপন কত হয়, এ হয়। ওটা ছিল আধানের তলমাত্রিক ঘনত্ব। এখানে বলা হচ্ছে কি, গোলকের আধান ঘনত্ব। তলমাত্রিক কথাটা যেহেতু উল্লেখ নেই, সেহেতু এখানে ধরবো কি, আয়তন ভি। তাহলে কথা হচ্ছে কিউ ইকুয়াল টু সিগমা ভি, সরি রো ভি, রো বলা আছে রো ভি। এখানে ভি বলতে কত, ডি ভি ধরবো এখানে, যেহেতু এটাকে মান বলে দিয়েছে, এটা ইন্টিগ্রেশন করতে হবে আমাকে, এখান থেকে এখানে ইন্টিগ্রেশন করতে পাবো। তাহলে কথা হবে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ রো ডি ভি। এটা হচ্ছে ফর্মুলা। লিমিট কত, 0 থেকে এ। এবার ভি কত জানি, ভি ইকুয়াল টু 4/3 পাই কত হবে, এ কিউ। এ কিউ করবো তো, কত হবে, এটা আর কিউ ধরে নেব। কারণ কি, বিভিন্ন এখানে লিমিট ধরছি 0 থেকে এ, আর এর মানটা। তাহলে এখানে যে একটা গোলক নেওয়া হয়, সেই গোলকটা হচ্ছে কত, এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে আর, তাই 4/3 পাই আর কিউ। তাহলে ডিভি মান কত হবে, ডিভি ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 3 আর ডি আর, 3 আর স্কোয়ার ডি আর। তাহলে এখান থেকে আসছে কত, ডিভি ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ডি আর। এখানে মানটা পুট করো। তো রো এর মানটা কত, এখানে রো নট বাই এ ইন্টু আর ইন্টু 4 পাই আর স্কোয়ার ডি আর, 0 টু এ। তাহলে ধ্রুবক টার্মগুলোকে সব বাইরে বের করে নাও। তাহলে এটা সম্পূর্ণ ধ্রুবক, এটা ধ্রুবক থাকলো কি পরে আমার এখানে, সমান ইন্টিগ্রেশন অফ, সরি রো নট বাই এ ইন্টু 4 পাই, বাইরে বেরিয়ে গেল, থাকলো পরে কোনটা, আর স্কোয়ার আর কিউ, এ আর 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 কিউ হলো ইন্টু ডি আর। এখানটা আর স্কোয়ার, এখানটা আর আর কিউ, 0 থেকে এ। এর লিমিট ইন্টিগ্রেশন কত হবে, রো নট আপন এ ইন্টু 4 পাই কত হবে, এটা আর টু দি পাওয়ার 4/4, 0 টু এ। 0 বসলে 0 হবে, কত হবে, রো নট এ ইন্টু 4 পাই এ কিউ আপন 4। তাহলে কত চান্সার দেখো তো, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, সেটা এটা 4 হবে, 4, এটা কাটলো, এটা 3 হলো। তাহলে অ্যান্সার আসছে কত, রো নট পাই এ কিউ বা পাই এ কিউ রো নট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, নোট করে নাও এটা। নেক্সট অঙ্ক করবো আমি। বোঝা গেল জিনিসটা। এখানে যেহেতু ঘনত্ব বলে দিয়েছে ভ্যারিয়েবল, এটা ঠিক আছে, আরটা হচ্ছে কি আরের ওপর নির্ভর করছে, বিভিন্ন দূরত্বে বিভিন্ন রকম, সেজন্য এটা কি, একটা ডিভি ধরতে হয়েছে আমাকে, কারণ এটা কন্টিনিউয়াস কেসের মধ্যে ধরবো, সেই জন্য ডি ইন্টিগ্রেশন করে দিলাম। ঠিক সেম ওটাও করবে, এটা বাড়ির কাজে দিলাম তোমাদেরকে। এখানে কি বলেছে, রৈখিক ঘনত্ব। তো ল্যামডা ইকুয়াল টু কত হয়, ল্যামডা ইকুয়াল টু হবে কত, কিউ বাই এল এর মানটা বলে দিয়েছে। তাহলে কিউ কত হবে, কিউ ইকুয়াল টু, মানে কিউ ইকুয়াল টু হবে কি, ইন্টিগ্রেশন 0 টু এল অথবা ল্যামডা ডি এল, এটা ইন্টিগ্রেশন এটা হবে। এল দেখো তার, তাহলে কত হচ্ছে দেখো তো এখানে, 0 টু এ এক্স স্কোয়ার ইন্টু ডিএল বলতে কোনটা, এখানে ডিএল বলতে ডিএক্স করবো, ডিএল বলতে ডিএক্স, ঠিক আছে, ডিএল ইকুয়াল টু ডিএক্স, এটা পরিবর্তন হবে কত, 0 টু এল। তাহলে আসছে কত দেখো তো, এ এক্সের কিউ বাই 3 ইন্টু 0 থেকে এল, তাহলে এ এল কিউ আপন 3, এটা হচ্ছে কি অ্যান্সার, নোট করে নাও, এটা হচ্ছে বি। ঠিক আছে।
বজ্রপাত এবং বজ্রবহ। বজ্রপাত যেটাকে সাধারণত আমরা বলি বাজ, ঠিক আছে, আর বজ্রবহ লাইটেনিং কন্ডাক্টর। অনেক অনেক উঁচু উঁচু বাড়িতে যাতে বজ্রপাত না হয় সেখান থেকে রক্ষা করার জন্য যে লাগানো হয় এরকম থাকে, দেবে 3-4টা অ্যান্টেনার মতো থাকে, সেটাকে বলা হয় কি বজ্রবহ। ঠিক আছে। থান্ডার, অ্যাভেঞ্জার 4 থান্ডার, থরের আর একটা সিরিজ আসছে বজ্রের দেবতা, দেখবে তোমরা 22-এ আসবে আশা করছি। এবার দেখো সেই যখন হতো দেখতে, যারা অ্যাভেঞ্জার সিরিজ দেখেছো, মানে ওই সিরিজটা, থরের সিরিজটা দেখেছো, তারা দেখবে যখন হাতুড়িটা উপরে তুলে তখন কী হয়, একটা প্রবল বিদ্যুতের ঝলকানি আসে, সেটাই হচ্ছে বজ্রপাত। সেখানে কী হয়, সে শক্তিটা নেয়। এখানে তার মধ্যে কি, বজ্রের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি থাকে। সেখানে মেন কারণটা কি হয়, যে মেঘগুলো কি হয় কোনো কারণে আহিত হয়ে পড়ে। ধনাত্মক আধানে আহিত হতে পারে, ঠিক আছে, বা ঋণাত্মক আধানে আহিত হতে পারে, যে কোনো। মেঘের কণাগুলি ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত হতে পারে এবং এর আধানের মানটা অনেক বেশি হয়। তা সেই আধানগুলো যখন আহিত হলো তখন কি করে, ধরো কোনো একটা উঁচু গাছ, এটা গাছ আছে, ঠিক আছে, এটা আমার গাছ, বা উঁচু বাড়ি যখন মাথার উপরে আসে তখন কি হয়, এখানে আবেশ ঘটায়, এখানে নেগেটিভ আধান আবেশ ঘটায়। আর পজিটিভ আর নেগেটিভ আধানে যখন আবেশ ঘটবে তখন কি হবে, এখানের মধ্যে দিয়ে স্পার্কিং হবে, অর্থাৎ কি একটা বিভব পোটেনশিয়াল ডেভেলপ হয়। যেমন কি বললাম, দেখবে তোমরা কি, যেখানে তোমাদের ট্রান্সফর্মার বসানো আছে, গ্রামের বিদ্যুতের লাইনের ট্রান্সফর্মার, দেখলে ওখানে দেখতে হবে যে সবসময় যেখানে মানে পোলের তারের সাথে ট্রান্সফর্মারের যেখানে কানেকশন হয়েছে, জাম্পার তোলার নামানোর সময় যে অংশটা ঠেকে সেখানে দেখবে স্পার্কিং হয়। হালকা লুজ থাকলে কী হবে, স্পার্কিং হবে, মানে কি এখান থেকে এখানে কারেন্টটা ট্রান্সফার হয়, সেটা স্পার্কিং হয়। তখন এখানে কি হয়, প্রচুর পরিমাণ ভোল্টেজ ডেভেলপড হয়, বিভব। তখন কি এই আধানগুলো কী করে, নিচের দিকে নেমে আসার চেষ্টা করে। যদি নিচের দিকে নেমে চলে আসে, একটা সংকীর্ণ পথ, বায়ু হচ্ছে কি সাধারণত কুপরিবাহী, ঠিক আছে, ব্রেক ডাউন, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া, ঠিক আছে, বাঁধ ভেঙে যাওয়া মানে কি আর সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে এতটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়, প্রায় 3 × 10⁴ এত ভোল্ট পার মিটার ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়, যে বায়ু তখন কি হয়ে যায়, সুপরিবাহী হয়ে যায়, মানে অল্প সংকীর্ণ পথের মধ্যে দিয়ে আধানগুলো নিচেতে নেমে আসে, তখনই হয় কি বজ্রপাত হয়। এবার বজ্রবহটার কাজ কি করে কাজ করে, তাহলে কী বললাম, বিভিন্ন কারণে যদি একটা আহিত মেঘ, ধরো না এটা পজিটিভ আধানে আহিত মেঘ এখানে চলে এসছে, এটা হচ্ছে কি বজ্রবহ, এরকম সূচি মুখ থাকে, সরু সরু দণ্ডের মতো, কোনো একটা বড় বাড়ির এতে লাগানো থাকে, ঠিক আছে। এটা সোজা একদম মাটির তলাতে পাওয়া থাকে। এটা হচ্ছে কি ধাতব দণ্ড, সাধারণত কি তামার হয়। এটা কী হতে হবে, তড়িতের সুপরিবাহী হতে হবে, উত্তম। এরপর যখনই এখানে পজিটিভ আধানে আহিত মেঘ এলো এর উপরে, এখানে আবেশ সৃষ্টি হবে, তাহলে এই প্রান্তে কী হবে, নেগেটিভ আধানে আহিত হবে, আবেশ সৃষ্টি হবে। ঠিক নিচের প্রান্তে কী হবে, পজিটিভ হবে, সেই পজিটিভগুলো কী হবে, ভূমিতে চলে আসবে, তাহলে পজিটিভ আধানটা থাকলো না, ভূমির সাথে কানেক্ট আছে, তাই পজিটিভ এখানে পজিটিভ আছে, আবেশের ফলে এখানে নেগেটিভ হলো, নেগেটিভ হওয়ার পর কী হলো, আর দূরের প্রান্তে যেটা পজিটিভগুলো হয়েছিল সেগুলো সব ভূমিতে চলে এসছে, কারণ এটা কি ভূমিতে একদম পোতা থাকে। এরপর কি হয়, সূচিমুখে সেচন ক্রিয়া বললাম, আর ঠিক আছে, ক্ষরণ ক্রিয়া। তাহলে এখানে কি হয়, ধূলিকণাগুলো যখন এখানে আসে তখন এর সাথে স্পর্শ করার পর সঙ্গে সঙ্গে কী হয়, নেগেটিভ আধানে আহিত হয়, সেই ধূলিকণাগুলো কি এখানে বিকর্ষিত হয়, আর এর দ্বারা কি হয়, আকর্ষিত হয়। তাহলে এই পজিটিভ দ্বারা আকর্ষিত হয় এবং এর দ্বারা প্রবলভাবে বিকর্ষিত হয়। তাহলে ধূলিকণাগুলো আসবে, এসে এক সময় আধানে আহিত হবে, আহিত এর দ্বারা আকর্ষিত হবে, অ্যাট্রাকশন, আর এর দ্বারা কী হবে, রিপালশন হবে, নিয়ে এগুলো সব কী হয়, এদিকে যায় আর এই আধানগুলোকে প্রশমিত করে। তাহলে অনেক যদি ধূলিকণা আসে তাহলে কী হবে, এই আধানগুলোকে প্রশমিত করে দেবে, আর আধানগুলো যদি প্রশমিত করা হয় তাহলে বজ্রপাতের সম্ভাবনাটা কমে যায়।
ঠিক আছে। আর এখানে কী সৃষ্টি হয়, একটা বায়ু মানে ঝঞ্ঝা বা বায়ু প্রবাহের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় কি ইলেকট্রিক উইন্ড মানে কি তড়িৎ বার্তা। তাহলে এখানে কী হলো, যখনই এটা প্রশমিত হয়ে গেল, তাহলে এদের মধ্যে ভোল্টেজটা কত বললাম, 3 × 10⁴ পরিমাণ ইলেকট্রিক ফিল্ড থাকে, বা 10⁷ থেকে 10⁸ ভোল্ট প্রডিউস হয়। সেই ভোল্টেজে বিভবের মানটা কী হয়, কমে যায়। কীভাবে কমে, লিখবে আহিত মেঘ যখন কোনো একটা সূচিমুখের সামনে আসে তখন ঠিক বিপরীত আধানে আহিত হয়, পজিটিভ এলে নেগেটিভ, নেগেটিভ এলে পজিটিভ, বাকি আধান কী করে ভূমিতে চলে যাবে। তারপরে কী হয়, বায়ুর ধূলিকণা সূচিমুখের কাছে এসে সেখানে কী হয়, সম আধানে আহিত হয়ে বিকর্ষিত হয়, এবং এই আধান দ্বারা কী হয়, আকর্ষিত হয়ে মেঘের আধানকে প্রশমিত করে। ফলে কী হয়, তড়িৎ বজ্রপাতের সম্ভাবনা কমে যায়। তারপরেও যদি হয়, এর অনেকটা কমে যায়, তারপরেও যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আধানগুলো এদিকে নেমে চলে আসবে মাটিতে। ঠিক আছে, সেক্ষেত্রে আর বিভব কমে যাওয়ার পর যদি হয় তাহলে সেক্ষেত্রে আর হয় না। ঠিক আছে, সেক্ষেত্রে এটি কী হয়, এটা সহ্য করে নেয়, এটা কী হয়, উচ্চ গলনাঙ্কের হয়। এবং হচ্ছে কি নিম্নরোধ, আর নিম্নরোধ হলে কী হবে, তাপটা কম উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। বাকি থাকলো, তারপরেও যদি হয় তো এটা এদিকে নেমে যায়। বইয়ের রিডিং পড়ে নেবে, বুঝতে পারবে আশা করি। আর একটা তথ্য দিয়ে দিই, ঠিক আছে। আর বজ্রপাত কখন হয় বললাম, যদি এখানে সূচিমুখ না লাগানো থাকতো, ঠিক আছে, এরকম যদি না থাকতো, তখন কি হবে, এই বিশাল পরিমাণ আধানটা এসে কি করতো, এখানে আসতো, আসার পরে এই দিক পথ নামে এই পথ বরাবর নামার চেষ্টা করতো। তখন বায়ুটাকে কি করতো, পরিবাহী হিসেবে ব্যবহার করে নিত। কারণ তখন এটা বলা হয় কি ইলেকট্রিক ব্রেকডাউন হতো, তাহলে উচ্চ তড়িৎ ক্ষেত্রের জন্য কোনো কুপ্রবাহী পদার্থ পরিবাহী মতো আচরণ করে, সেটাকে বলা হয় কি ইলেকট্রিক ব্রেকডাউন। এরপর দেখো, আমি কি বললাম যে দুই প্রকার দু আধানই আহিত হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক আধান আহিত হতে পারে। ধরুন আমি একটা মেঘের কি হয়, নিচের দিকে থাকে ঋণাত্মক আধানগুলো, আর উপরের দিকে থাকে কি সাধারণত ধনাত্মক আধানগুলো। তাহলে দুই প্রকার আধানে যদি আহিত হয় একটা মেঘ, তাহলে কি হবে, পজিটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, তাই পরস্পর কীভাবে দূরে সরে যাবে। তাহলে ওপর দিকে থাকলো কি ধনাত্মক, আর নিচের দিকে থাকলো কি ঋণাত্মক। এই ভূমি থেকে এর দূরত্ব ধনাত্মকের দূরত্ব হচ্ছে কত, প্রায় 6 কিমি হয় প্রায়। এখনও পর্যন্ত এই ব্যাপারটা, বজ্রপাতের ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার নয়, অনেক এক্সপেরিমেন্টে করার পর আপাতত এটা সিদ্ধান্ত আসা গেছে, এখনও চলছে কাজ। আর নিচের প্রান্ত কত, প্রায় 2 থেকে 3 কিমি পর্যন্ত এত দূরত্বের মধ্যে থাকে। এখানে কথা থাকে প্রায় ধরে নাও -20 কুলম থেকে -30 কুলম এত পরিমাণ ঋণাত্মক আধান থাকে, ইলেকট্রন মানে অনেক সংখ্যক। ঠিক আছে, কথা হবে -20 ডিভাইড বাই করে দেবে, -20 ডিভাইডেড বাই 1.6 × 10⁻19 এতটা ইলেকট্রন থাকে। এরপর অনেক সময় কি হয়, এই ধনাত্মক ঋণাত্মকের মধ্যে স্পার্কিং হয়, তড়িৎ মোক্ষম হয়, তখনও বজ্রপাত দেখা যায়। আর যখন এই ঋণাত্মক আধান মাটির নিচে নেমে আসে তখনও কি হয়, বজ্রপাত দেখা যায়। এরপর কী হয় বললাম, যে এটা যেহেতু 2 থেকে 3 কিলোমিটার মতো থাকে, প্রায় কত 10⁴ থেকে 2 × 10⁴ থেকে প্রায় 10⁴ ভোল্ট পার মিটার এত পরিমাণ ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে কে, ঋণাত্মক আধান। এই ঋণাত্মক আধানটা কী করে, নেগেটিভ আধান। ঠিক আছে, আর কত হয় বিভব তৈরি করে ভোল্টেজ, প্রায় 2 × 10⁷ থেকে 10⁸ ভোল্ট এতটা পরিমাণ বিভব সৃষ্টি হয়। কোথায়, এর মধ্যে।
2 × 10⁷ থেকে 10⁸ বিভব, এতটা পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হয়। আমাদের ছোট ব্যাটারিগুলো দেখেছো, ছোটো ছোটো পেন্সিল ব্যাটারিগুলো হচ্ছে 1.5 ভোল্ট, তাহলে এটা বিশাল পরিমাণ একটা বিভব সৃষ্টি হয়। ঠিক আছে, এবার প্রত্যেকটা ঝলকানি প্রায় 2 × 10⁻³ সেকেন্ড স্থায়ী হয়। আর প্রত্যেকটা ঝলকানিতে কত হয়, প্রায় 90% চার্জ মাটিতে নেমে আসে, মানে ঋণাত্মক আধান নেমে আসে। তো এখানে প্রায় কত, 20 কুলম, -20 কুলম আধান মাটিতে নেমে আসে। তাহলে বলতে পারি কি, প্রত্যেক সেকেন্ডে, 1 সেকেন্ডে প্রায় 100টি বজ্রপাত হয়। প্রত্যেক দিন গড়ে 40,000 বজ্রপাত হয়। প্রত্যেক দিন গড়ে 40,000 বজ্রপাত হয়। প্রতিটি বজ্রপাত 2 × 10⁻³ সেকেন্ড স্থায়ী হলে কারেন্টের মান কত হবে? 20 কুলম আধান ডিভাইড বাই এত সেকেন্ড, বিশাল পরিমাণ কারেন্ট একটা মানে প্রবাহ সৃষ্টি হয়। ঠিক আছে, এটা জানার দরকার নেই এতটা, জাস্ট জেনে রাখবে গড়ে প্রায় 40,000 বজ্রপাত হয়। ঠিক আছে, প্রত্যেকটা ঝলকানি কত হয়, প্রায় 2 × 10⁻³ সেকেন্ড স্থায়ী হয়। মানে এই হিসাবে দেখতে গেলে প্রত্যেক সেকেন্ডে গড়ে 100টি ঝলকানি সৃষ্টি হয়, সৃষ্টি হয়। তার মধ্যে অনেক বজ্রপাতও হয়। আর বজ্রপাতের সময় মেঘের আধানের 90% আধান মাটিতে নেমে আসে। ঠিক আছে, তাহলে কত পরিমাণ আধান জমা হচ্ছে প্রত্যেক বজ্রপাতে, 20 - 20 কুলম, কত হচ্ছে প্লাস 100টি, প্রায় তুমি প্রায় বলতে পারো কি 1800 কুলমের মতো আধান সঞ্চিত হচ্ছে ভূপৃষ্ঠে। তবু কী হয়, পৃথিবীর বিভব কোনো পরিবর্তন হয় না। আর ঋণাত্মক আধানের দূরত্ব হচ্ছে 2 × 10⁻2 থেকে 3 কিলোমিটার। এর মধ্যে বিভব হচ্ছে কত, 10⁻7 থেকে 10⁻8 ভোল্ট। আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে প্রায় এতটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়। এতটা ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে বিশাল পরিমাণ, যেটা ভাবা কল্পনা করা যাবে না। আর এক একটা ঝলকানিতে আলো থাকে প্রায় সূর্যের আলোর মতো আলো থাকে, কিন্তু এটা কি খুবই কম সেকেন্ড স্থায়ী হয় বলে আমরা বুঝতে পারি না। একটা ঝলকানিতে সূর্যের আলোর মতো আলো থাকে, কিন্তু এখানে খুব কম স্থায়ী হওয়ার জন্য কি হয়, আমরা বুঝতে পারি না। ঠিক আছে, ভালোভাবে পড়বে।